দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। দিনের শিরোনামগুলো একটু বলে নিতে চাই। নিবন্ধন শেষে স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে, স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। ঢাকায় করোনায় মৃত্যু নেই এবং 5 বিভাগেও মৃত্যু নেই, তবে স্বাস্থ্যের ডিজি বলেছেন যে কিছুটা সংখ্যা বাড়ছে, শনাক্তের সংখ্যা কিছুটা বাড়ছে, শনাক্ত হচ্ছে। গজলডোবা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত আজকে, এবং লালমনিরহাট নীলফামারী প্লাবিত, সতর্কতা জারি করা হয়েছে সে এলাকায়। যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করা হয়েছে। এই ছিল দিনের শিরোনামগুলো। পাপুয়া নিউগিনিকে হারালে মূল পর্বে বাংলাদেশ আইসিসি নিয়ম মানে আইসিসি ওয়ার্ল্ড কাপে দ্বিতীয় পর্বে খেলবে এবং আইসিসি নিয়ম নতুন করে বদলানো হয়েছে টুর্নামেন্টের মাঝেই। এই বদলানোর কারণে গ্রুপিং নিয়ে যে ধোঁয়াশা একটা তৈরি হয়েছে, সেটি অবশ্য বিশেষজ্ঞদের বিষয়ে তারা আলাপ করবেন। আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজন রাজনীতিবিদ, জনাব অসীম কুমার উকিল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাগত আপনাদের দুজনকে। বেশ কিছু শিরোনাম বলেছি, তা আমরা আসলে ধর্মীয় সম্প্রীতির বিষয়টি নিয়ে আলাপ করতে চাচ্ছি। আমরা সবসময় এটাকে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা চিন্তা করি। সব ধর্মের মানুষ সুন্দরভাবে এখানে বসবাস করবে। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, সবাই আমরা বলছি, কিন্তু ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার উপায় নেই। যে মেজারগুলো নেওয়া হচ্ছে এবং কিছু সমালোচনা পক্ষে বিপক্ষে, কিছু দোষারোপ, কিছু ব্লেম গেমিং, এগুলো চলছে, কিছু রাজনীতির আলোচনাও আছে। সব কিছু মিলিয়ে জনাব অসীম কুমার উকিল, প্রশ্নটা এরকম যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং সবসময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, কিন্তু সংখ্যালঘু যারা আছে তাদের কিছু অনুযোগ আছে যে প্রোটেকশনের যখন প্রশ্ন আসে তখন কিছুটা হলো তারা আওয়ামী লীগের কাছে যা প্রত্যাশা করে সেই অনুযায়ী নিরাপত্তা বোধ তারা তৈরি হয়নি বলেই আমরা অভিযোগ পাই। আপনি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ একটি সুন্দর বিষয় এখানে উপস্থাপন করার জন্য। টিভি সেটের সামনে বসে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অভিনন্দন, সহ আলোচককে স্বাগতম। এটার মানে প্রশ্নটা নিয়ে আমার জন্য কথা বলা ইন সাম এক্সটেন্ট বিব্রতকরও বটে আর কি। আমার কাছে মনেই হয়েছে জন্মেই দেখেছি ক্ষুব্ধ স্বদেশভূমি, অথবা কখনো মনে হয়েছে চলার পথে জন্মই আমার আজন্ম পাপ। বাট এই সব কিছু নিয়ে আমাদের এই সব দিন রাত্রি আমরা এগিয়ে যাচ্ছি। আজকেও এই যে সংবাদ শিরোনামে দেখাচ্ছেন ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায়ও ধর্মীয় সম্প্রীতির আহ্বান জানানো হয়েছে, অঙ্গীকার করা হয়েছে। সেই জায়গাটা আসলে আমাদের সবাই মিলে খেয়াল রাখা দরকার। এরকম একটি দিনে এই আহ্বানটা কেন জানানো হয়েছে, এই আহ্বানটা প্রয়োজন আছে বলেই জানানো হয়েছে। এটাতে আমি ঠিক ব্লেম গেমের জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। আমি স্পষ্টতই মনে করি যে আমরা যে 30 লক্ষ শহীদের যে রক্ত, ওই রক্তের মধ্যে কিন্তু কোনো বিভাজন করার কোনো সুযোগ নেই। এটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত, বৌদ্ধ না খ্রিস্টান। 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশটা মীমাংসিত ছিল, যে কারণে আমাদের সংবিধানের ধর্মনিরপেক্ষতাটাকে সংযোজন করা হয়েছিল। সময়ের বিবর্তনে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে, শুধু আমাদের দেশে নয়, গ্লোবাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স সব জায়গাতেই পরিবর্তন হয়েছে, ধর্মের উন্মাদনাও আছে। আমাদের দেশে আমরা যারা রাজনীতি অঙ্গনের মানুষ, আমরা জায়গাটাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। এটা স্পষ্টতই যারা এই সমস্ত অপকর্মগুলি করে তারা কোনো অর্থেই মানুষ নয়। কোনো মানুষ এরকম অপকর্ম করতে পারে না। যে সমস্ত ঘটনাগুলি চোখের সামনে এসেছে, কোনো মানুষ, সে ধর্মের ঊর্ধ্বেটাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি, নিগোষ্ঠী যাই বলি না কেন, কোনো মানুষ এই সমস্ত কাজ করতে পারে না। রামধাপ দিয়ে কোপাবে মানুষ করবে, একটা কিছু ইস্যু তুলে ধরে এটা করতে পারে না। আবার দেখেন রাজনীতির বিভাজনটা, মানে আওয়ামী লীগ বিএনপি আমরা এক টেবিলে বসেছি, কথা বলছি, একটা জায়গায় পৌঁছাও যায় কি। একটা সময় গেছে আমরা দুই নেত্রীও পাশাপাশি বসেছে, অগ্রসর হয়েছে।
কিন্তু ধর্মের যে বিভাজনটা এটাকে মেটানো, এটাকে এক জায়গায় করাটা খুব কঠিন। ফলে খুব স্পষ্টতই বলা হয় যে ধর্মটাকে আসলে রাষ্ট্রে না আনাই ভালো। ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, এরকম একটি স্লোগান আমরা সবসময় দিয়েছি। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে অগ্রসর হওয়াটা খুব সহজ। যে কোনো কারণে হোক আমরা এটা পারিনি বলে ফাঁক গলে অগ্রসর হয়। আপনি যেটা বলছেন ক্ষমতাসীন দল হিসেবে অবশ্যই দায়িত্ব আমাদের অনেক গুণ বেশি। আবার বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমাদের কাছে সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা অনেক বেশি। আবার আমি এটাও বিশ্বাস করি রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধানত রাজনৈতিক নেতৃবৃন্দ তার উপর অর্পিত দায়িত্বটুকু সুচারুরূপে পালন করতে পারলে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। ফাঁক গলে আমলাতন্ত্রের ব্যর্থতা, প্রশাসনিক দুর্বলতা এগুলো তো থাকে। কিন্তু আমি রাজনীতিবিদ হিসেবে আমার উপর দায়িত্বটুকু নেই কথাটা বলতে চাই। রাজনীতিবিদরা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারলে, রাজনীতিবিদরা যদি দাঁড়াতে পারে সাধারণ মানুষকে সাথে নিয়ে, সাধারণ মানুষের পাশে, তাহলে এই ঘটনাগুলি কখনোই ঘটে না। ঘটনাগুলি নিন্দনীয়। আমরা এই ঘটনাগুলির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সকলেই মাঠে নেমেছে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রত্যাশাবাদ ব্যক্ত করবো। আমি, আমার সহ আলোচক, আপনি সহ সারা দেশের মানুষ, আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ শত বছরের, হাজার বছরের ঐতিহ্য, সেটার পক্ষে আমরা সকলে মিলে দাঁড়াবো, এগিয়ে যাবো। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, মানে যে ধর্মীয় সম্প্রীতির কথা আপনারাও বলেন এবং ধর্ম যার যার, দেশ সবার, রাষ্ট্র সবার, এই স্লোগান আছে, কিন্তু একই সঙ্গে বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। বিভাজনের কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক বাস্তবতায় কিছুটা অভিযোগের আঙ্গুল আপনাদের দিকেও চলে যায়, যেটা আমি শুরুতে বলছিলাম যে এটাকে আপনি কিভাবে দেখেন, বিশ্লেষণ করছেন? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে সম্মানিত সহ আলোচক এবং এনটিভির দর্শক শ্রোতারা যে যেখানে আছেন, সবাইকে আমি এবং আমার দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা, প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা, লক্ষ্মী পূজারও শুভেচ্ছা। তিনটাই আজকে একই দিনে একই সময়ে পড়েছে। তো এই বাস্তবতা থেকে আপনি দেখেন, আজকে কিন্তু সারা দেশে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ তিন ধর্মের তিনটি মূল উৎসবের পর্ব আজকে, যে তিনটি আমি বললাম। এর থেকে বোঝা যায় যে খুব পরিকল্পিতভাবে এর পেছনে যদি ইন্ধন না থাকে এবং সেই ইন্ধনের খুঁটিটা যদি খুব শক্তিশালী না হয়, তাহলে এতদিন ধরে চলতে পারে না। 13ই অক্টোবর থেকে শুরু হয়েছে, আজকে 20শে অক্টোবর। আপনি চিন্তা করতে পারেন, এমনটা তো বাংলাদেশে কখনো হয়নি। এর আগে হয়েছে, এমনটা কিন্তু হয়নি। আমাদের শ্রদ্ধেয় জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায়, জীবিত উনি তখন 72-এর অক্টোবর, এই অক্টোবর মাসেই 1972-এর অক্টোবর মাসে গণপরিষদের বিল পাশ হলো সম্ভবত 4 নভেম্বর। অক্টোবরের মাসেই একবার এরকম পূজা মণ্ডপে হামলা হলো বিভিন্ন জায়গায়। এমনকি মন্ত্রী মনোরঞ্জন ধর, পরবর্তীতে উনি রাষ্ট্রদূত, ওনার বাড়ির পূজা মণ্ডপেও হামলা হয়েছিল। পরবর্তীতে গণপরিষদের মধ্যে দেখা গেল যে না, সেখানে ধর্মনিরপেক্ষতা এসেছে, সংবিধানে এসেছে। যাই হোক, এটা পরবর্তীতে যে কথাটা অসীমদা বলেছেন যে আমরা এরপর থেকেই কিন্তু এই সম্প্রীতি নিয়ে আছি। পাকিস্তান আমলেও এখানকার বৃহত্তর জনগোষ্ঠীর যারা, তারাই অসাম্প্রদায়িক চেতনার মধ্যে ছিল। এই সমস্যাটা দাঁড়িয়েছে যখন থেকে এটা আমরা রাজনৈতিকভাবে ব্যবহার করা শুরু করেছি, তখন থেকে। যেমন আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু পোস্টারে লেখা দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, অথবা হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় ভোট দিন, অথবা কখনো দেখবেন পোশাক পরা, একদম মাথায় হেজাব, হাতে তসবিহ। জাস্ট ক্লু দেই, সেটা হচ্ছে যে এগুলো তো ইন রেসপন্স অফ দি পলিটিক্স হুইচ ইউ হ্যাভ বিন স্টার্টেড। আপনাদের প্রতি ইয়ে করা হয়েছে যে আপনারা বিএনপি বা জামাত বা অন্যান্য যারা যে রাজনৈতিক শক্তিটা আছে, তারা যখন এইটা ধর্মকে অনেক বেশি নিয়ে এসেছে রাজনীতিতে, এবং এই দেশে আওয়ামী লীগ জিতলে এটা ভারত হয়ে যাবে, এখানে মসজিদে উলুধ্বনি হবে, এই প্রসঙ্গগুলো যখন আসছে তখন ট্রান্সফরমেশনটা আওয়ামী লীগের মধ্যেও আসছে, এই আলোচনাগুলো। এক্স্যাক্টলি। তো সেইখানে যদি তাই হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগকে বুঝতে হবে যে বিএনপি একটা বিশাল ফ্যাক্টর বাংলাদেশে, অনেক বড় ফ্যাক্টর। আওয়ামী লীগের এই মুহূর্তে উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় রায় থেকে মুক্তি দিয়ে তার সহায়তা চাওয়া, যদি আপনি যেটা বলেছেন সেটার যদি ঠিক থাকে। যে আমরা শুরু করেছি, আমাদের দ্বারা প্রভাবিত হয়ে, আমাদের চেয়ে 30 বছরের বেশি বয়সী একটা সিনিয়র পলিটিক্যাল পার্টি, যাদের জন্ম আমাদের মতো ক্ষমতায় থেকে হয়নি, তারা প্রভাবিত হয়ে পরিবর্তিত হয়েছে। সো উই আর গ্রেট।
বিএনপি তো একটা বিশাল ব্যাপার বাংলাদেশে। তো বিএনপিকে যে এইভাবে 3 জন দাঁড়ালে নির্বাচনের অঙ্ক, ভোটের অঙ্ক, ক্ষমতায় যাওয়ার অঙ্ক, ঠিক আছে, আমি তো আপনার কোনো কিছু অস্বীকার করছি না। তাহলে এই জায়গাটা আসা উচিত, কারণ আপনি দেখবেন এর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, বাকি কথাগুলো আমরা সবাই কম বেশি জানি। প্রধানমন্ত্রী বলেছেন যে জাতীয় স্বার্থ বিকিয়ে তো আমি ক্ষমতায় আসবো না। এই কথাটা কেন আসলো হঠাৎ করে মাঝখানে? অপ্রাসঙ্গিকভাবে কিন্তু চলে এসেছে। নির্বাচনের কোনো ব্যাপার তো এখন নাই স্থানীয় সরকার ছাড়া। একই সঙ্গে দেখবেন যে উত্তেজনার মধ্যে একটি ওই সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও সেটা প্রচার করা হয়েছে কলকাতা থেকে প্রচার করা হয়েছে। আপনার পল্লবীতে শাহিনুদ্দিন নামে একটি ছেলেকে দিবালোকে, প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেটা ভিন্ন নামে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কুপিয়ে মারা হচ্ছে, এই ছবি দিয়ে দেওয়া হয়েছে। আপনার বিজেপির নেতাদের ওখানকার বক্তব্য, হিন্দু মহাসভা তারা আজকে বড় সমাবেশ করেছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে এবং বলেছে বাংলাদেশ আক্রমণ করে ক্ষমতা দখল করো। তার মানে কি এটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি কোনো লিঙ্কের মধ্যে পড়ে গিয়েছি কিনা আমরা সেটা ভাবনা বা চিন্তা করার কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে নেই। এখনও যদি এই পারস্পরিক ব্লেম গেমের মধ্যে আমরা থাকি, আমাদের যে কোনো সময় বড় সর্বনাশ হয়ে যেতে পারে। সেই দিকটা আমাদের বোধোদয় হওয়া উচিত বলে আমি মনে করি। জনাব অসীম কুমার, না আপনি মানে রাজনৈতিক যখনই ধর্মীয় এই ধরনের টেনশন নিয়ে আসা হয় বা যেখানে ভেস্টেড কোয়ার্টার এগুলো করে, তখন অতীতে কম বেশি তো একটা রাজনৈতিক ঐক্য দেখা গেছে ধর্মীয় সম্প্রীতির পক্ষে। এইটা এখন মিসিং কেন? আপনার দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সতীতে হইবে রে নাকি, আপনি বলেছেন যে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা কেন এরকম হলো আর কি। এটা তো রাতারাতি হয়েছে না, দীর্ঘ পথ পরিক্রমায় জায়গাগুলো এসে দাঁড়িয়েছে। আমি সুনির্দিষ্টভাবে এই কথাগুলি বলতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে দায়িত্বটুকু নিতে হবে। অনেক কিছু হয়েছে, হ্যাঁ, নির্বাচনের অঙ্ক, ভোটের অঙ্ক তো আছে, কিন্তু আমি বিশ্বাস করি মানুষের অঙ্কটাই বড় হওয়া দরকার আগে, তাহলে জায়গাগুলিকে ফয়সলা করা যাবে। যা হয়েছে হয়েছে, ধরুন যে কোনো কারণে হোক ৭৫-৭ বাংলাদেশে রাজনীতিতে নতুন সমীকরণ হয়েছে। পৃথিবীর কোনো দেশে নাই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল স্বাধীন দেশে রাজনীতি করে, বাংলাদেশে এটা হয়েছে। হ্যাঁ, আমি শুরুতেই বলেছিলাম যখন আমি রাষ্ট্রধর্ম ইসলাম করা মানেটাই হয় যে অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে দেওয়া হয় আর কি। আমি বলতেই চাচ্ছি যে আসলে ধর্মটা যখনই আমার রাজনীতির মধ্যে নিয়ে আসা হয়েছে আর কি, তখনই সংকটগুলি তৈরি হয়েছে। এই বৃত্তটা ভেঙে বেরিয়ে আসতে হবে। ভোটের হিসাবে তো বিএনপিকে খাটো করার কোনো অবকাশ নেই। দেশের একটা বৃহৎ অংশের মানুষ তো বিএনপির পক্ষে আছে, এটাকে নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। যেমন আওয়ামী লীগের পক্ষে আছে, ঠিক তেমনি বিএনপির পক্ষেও আছে। কিন্তু সবাইকে বলে মানবাধিকার পক্ষে দাঁড়ানো আর কি, মানুষের পক্ষে দাঁড়ানো, সেই জায়গাটা আজকে নোয়াখালীর ঘটনার জন্য কে দায়ী বা রংপুরের পীরগঞ্জে কারা আগুন দিল, এর চাইতেও বড় কথা হলো যে যারা এই কাজগুলি করেছে তারা মানুষ নয়, সোজা বাংলা। সেই জায়গায় চলেন আমরা সবাই মিলে দাঁড়াই। এবং বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা তখন অনেক ছোট, কিন্তু তাও আমি শরণার্থী শিবিরে ছিলাম, আমরা দেখেছি, বা কলকাতাতেও দেখেছি, বুঝলেন ওই দেশের মানুষ পশ্চিমবঙ্গের বাঙালিরা ঠাকুরঘরে ঠাকুরের ছবির পাশে বঙ্গবন্ধুর ছবি রেখে পূজা করেছে। এরকমভাবে বঙ্গবন্ধুকে একটা সম্মানের জায়গায় তুলেছে, সবাই মিলে দাঁড়িয়েছে। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই আলোচনাটা কখনোই আসেনি। আমরা চোখে একটা রোগ হয়েছিল, রোগটার নাম দিত জয় বাংলা রোগ। মানে ইউনিটিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, রাজনৈতিক চেতনার জায়গাটা কোন জায়গাটা এসেছে, সেটা কেন পাল্টে যাবে আমরা যদি রাজনৈতিকভাবে মানুষ হিসাবে মানবিকতার পক্ষে দাঁড়াই, তাহলে তো এগুলো দাঁড়ানোর কথা না। কিন্তু সেখানে এটা ঠিক আমি যেটা বলি যে কোনো না কোনো জায়গার থেকে বাতাস দেওয়া হয়। আলাল ভাই নিজেই বলছে যেটা একটা ষড়যন্ত্র তো আছে, হ্যাঁ, ষড়যন্ত্র অংশ হিসেবে জায়গাটা আছে, কিন্তু এই ষড়যন্ত্রের বীজজাত ভেঙে দিতে হবে। এটা কোনো অর্থে এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে এই দেশটা আর মানুষেরও থাকার যোগ্য থাকবে না। যদি এরা আশ্রয় পায়, এরা যদি প্রশ্রয় পায়, এরা যদি সর্বত্র নেতৃত্ব দিতে চায়, তাহলে মনুষ্য উপযোগী থাকবে না দেশটা। কিন্তু আমাদের সবার লক্ষ্য তো মানুষের উপযোগী একটা বাংলাদেশ তৈরি করা। এখানে ধর্মটা থাকবে, সব কিছু থাকবে, সবাই সবার মতো করে এগিয়ে যাব, সেই লক্ষ্যে সকলকেই কাজ করতে হবে। এবং ধরেন এই যে ইসলামী ভাবধারার চিন্তাধারার যে রাজনৈতিক দলগুলি, কোনো ধর্ম তো মানুষ মারার কথা বলে না, অন্য ধর্মের উপর আক্রমণের কথাও তো বলে না।
তাহলে এই ভুল বোঝাবুঝি করে কেন যায়? এই যে বাংলাদেশের সাম্প্রতিককালে ধরুন গত 5 বছরের 5টি ঘটনা যদি নেই আমি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা, ধীরাই সালনা সুনামগঞ্জের ঘটনা, কিংবা গাইবান্ধার ঘটনা, প্রত্যেকটা ঘটনা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে ঘটনাগুলি ঘটেছে। তাহলে এটা একেবারেই অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তাহলে এই জায়গাটা আমার বিবেচনা করতে হবে। বিজ্ঞানের যুগে বিজ্ঞানের বিপক্ষে কথা বলার সুযোগ নাই, কিন্তু ফেসবুকের প্রয়োজনীয়তাটাকে নতুন করে ভাবতে হবে। কোনো কোনো দেশ আছে পৃথিবীতে যারা ফেসবুকটা দিচ্ছে না, তাতে কি পিছিয়ে পড়ছে? বিজ্ঞানের অগ্রগতি সেই সমস্ত দেশে আছে। আমার দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে সুরসুরি দিয়ে খুব সহজেই, এটা কিন্তু মানে একদম সুরসুরিটা দিয়ে খুব সহজেই অর্গানাইজ করে আক্রমণটা করা হয়। এটা 24 ঘন্টা সময় নেয় না, 12 ঘন্টা সময় লাগে না, 3 থেকে 6 ঘন্টা সময়ের মধ্যে জায়গাটা তৈরি করতেছে। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, যেটি বলছিলাম যে আমাদের সমস্যা চিহ্নিত করা, সমস্যাকে সমাধান করার জন্য যে রাজনৈতিক আপনি একটা ঐক্যের কথা বলছিলেন, যে বা যে ইমিডিয়েট আপনাদের দাবির প্রসঙ্গ বলছিলেন যে আপনার দলের চেয়ারপারসনকে মুক্ত করে একটা মানে সেরকম একটা উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে এই ধরনের এভিল যে কোনো ফোর্সকে মোকাবেলা করা যায়। কিন্তু সেগুলোর পথ তো বহু দূরের চিন্তা। এখন যে রাজনীতি আলোচনা হচ্ছে, আপনি বলছেন যে সরকার বিএনপিকে বেকায়দায় ফেলতে বা বিএনপির দিকে যাতে মানুষের নজর যায় তারা এই কাজটি করে থাকতে পারে। আবার আওয়ামী লীগ বলছে যে সরকার যাতে বেকায়দায় পড়ে সে কারণে বিএনপি ইন্ধনে বা বিএনপির যোগ সাজসে বা বিএনপির প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে। এই ব্লেম গেমিংয়ের এটা কেন হচ্ছে? আপনাকে আমি প্রমাণ সহ বলি, আপনি ভালো বলেছেন, এটা বাস্তবতা, এটা আছে। এই সাম্প্রদায়িক উস্কানির পেছনে কুমিল্লার একজন এমপির ইন্ধন আছে। হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র পরামানিক তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে আওয়ামী লীগের অমুক এমপি বাহাউদ্দিন বাহার, সে তার উস্কানিতে এই কুমিল্লায় প্রথম নানুয়ার দিঘির পাড়ে হামলা হয়েছে। আর বাহাউদ্দিন বাহার বলেছে যে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হোক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কদিন ধরে যেসব কথাবার্তা বলছেন, এটাও তো সেই সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা, যেভাবে উত্তেজিতভাবে কথাবার্তাগুলো উনি বলছেন। একই সঙ্গে আপনি দেখবেন যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলোতে এটা কেন ম্যাটার করছে? সংস্কৃতি প্রতিমন্ত্রী হঠাৎ কথা বলছেন, এটা কেন ম্যাটার করছে? মানে ম্যাটার করছে এই কারণে উনি বারবার বলছেন যে কোনো রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, দাড়ি টুপি দেখলে শেভ করে দেবে, তথ্য প্রতিমন্ত্রী শেভ করিয়ে দেব, কোনো জুব্বা টুপিওয়ালা লোকের প্রয়োজন নাই। এটা কি? আবার তো উস্কানি দেওয়া। তারপরে এমপি সাহেবের কথা বললাম, উস্কানি দেওয়া, এবং হিন্দু মহাজোটের যিনি মহাসচিব তার বক্তব্যের কথা। রানা দাশগুপ্ত একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ, আমিও ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি। তিনি কি বলেছেন দেখেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করতে পারছে না, সরকার চাইলে হামলা ঠেকাতে পারত, কিন্তু সরকারে মোস্তাক গংরা এবং প্রশাসনে পাকিস্তানি ভূত আছে। আচ্ছা, এই কথাটা যদি আমি ধরে নেই, আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। অসীমদারা তো 12-13 বছর ধরে দাপটের সাথে ক্ষমতায় আছেন। বিএনপির 5 জন ছেলেও যদি একত্রে দাঁড়িয়ে কোথাও মানববন্ধন করে, তারপরে ধরে নিয়ে যায়। একটা থানা পর্যায়ে ওসি, ইউএনও, তারপরে অন্য অফিসার যারা আছেন তারা আপনি দেখেন একই মঞ্চে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলে, জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞা করে। সেখানে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কুমিল্লায় কেন থামলো না? পরে একের পর এক কেন ঘটতে গেল আমাকে বলেন? আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সব তো সব এক একটা। এবং মজার ব্যাপার হচ্ছে ওই যে ব্লেমের কথা আপনি বললেন না, আজকের পত্রিকায় এসেছে যে 6 মাস ধরে চট্টগ্রাম কারাগারে আছে আমাদের 3 কর্মী, ছাত্রদল যুবদলের, চট্টগ্রামের জেলখানায় 6 মাস আগে হেফাজতের মামলায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে আবার নতুন মামলায় আসামি করা হয়েছে, অথচ তারা 6 মাস ধরে কারাগারে। এই জন্য বললাম যে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে দোষ চাপানো খুব সহজ, কিন্তু একটা প্রমাণ দেখার যে বিএনপির কোনো লোক এর পেছনে জড়িত ছিল, ধরে তো যে কাউকে কি বিএনপি কিংবা আওয়ামী লীগ বানানো যায়, কিন্তু সেই দিকটা যাওয়া আমাদের ঠিক হবে না। আর আরেকটা জিনিস যেটা দাদা বলেছেন তো সুন্দরভাবে এ ব্যাপারে, যেমন সূরা আল বাকারায় পবিত্র কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলা আছে ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই, সৎপথ ও ভ্রান্ত পথের উভয়ের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়ে গেছে। সূরা বাকারা আয়াত নম্বর 256। তারপরে সূরা আনাম আয়াত নম্বর 108-এ বলা হচ্ছে আল্লাহকে ছেড়ে যাদের তারা ডাকে, যাদের মানে মূর্তি পূজক, তাদেরকে তোমরা গালি দিও না,
তাহলে তারা সীমা লঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিতে পারে। আর মদিনা চার্টার, যেটা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা মদিনা সনদ, ওইটার মধ্যে তো সাম্প্রদায়িক সম্প্রীতির অত গ্ল্যামারাস এবং অত গোল্ডেন এক্সাম্পল পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। প্রথম লিখিত সংবিধান, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তির অপরাধের জন্য কোনো সম্প্রদায়কে দায়ী করা যাবে না। এবং তখন মদিনায় অবস্থিত মুসলিম, তারপরে ইহুদি, আওয়াজ, খাইয়াচ, এরকম অনেকগুলো গোত্র ছিল যারা প্রচণ্ড বিপদে লিপ্ত ছিল। তাদেরকেও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে পাশাপাশি অবস্থান রেখেছেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এখন হ্যাঁ সরকার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো তারা এটাকে ডিফিউজ করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে, রাজনৈতিক শক্তিও মাঠে নেমেছে, তারা শান্তি সমাবেশ করছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিছু স্টেটমেন্টস ছাড়া আর ফার্দার কিছু করার কথা তারা ভাবছে না কেন? না, কেবল আমরা তো অনেকগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, ঢাকায়ও কেন্দ্রীয়ভাবে একটা বড় র্যালি করা, আবার যেমন আপনারা র্যালি করতে পারেন না, মাঠে নামতে পারেন না, রাস্তায় নামতে পারেন না, কিন্তু এই ধর্মীয় সম্প্রীতির পক্ষে যদি আপনারা মাঠে নামতেন, কে আপনাদের কে বাধা দিত? হ্যাঁ, দিত, নিঃসন্দেহে দিত। এবং এমন ওই যে বললাম আমি, জেলখানায় থেকেও আসামি হয়েছে, জেলখানায় থেকেও আসামি হয়েছে। আমরা পার্টি অফিসের ভেতরে বসে আলোচনা করেছি আজকে ঈদে মিলাদুন্নবী। আপনি যদি দেখতেন যে কাকরাইলের সামনে কতগুলো পুলিশের গাড়ি এবং কী পরিমাণে পুলিশ সেখানে ভিজিল্যান্ট, যে কোনো রকম আমরা রাস্তায় নামি কিনা। এটা হলো এক। আরেকটা হলো বিএনপি এখন যে কাজ করেছে পূজা মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তাদের রিসিপশন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার পরে যে কাজটি করেছে, দুইটি তদন্ত কমিটি করেছে। একটি করেছে গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে, আরেকটি করেছে সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে। তারা এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় গিয়ে আমাদের মতো করে আমরা একটা নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা এখানে করছি। এবং এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে আমাদের টিম যাবে আগামী 2-1 দিনের মধ্যেই। জি, যেন অসীম কুমার উকিল, আওয়ামী লীগের নেতৃত্ব সাধারণ সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আলোচনায় অভিযোগের আঙ্গুল কিন্তু বিএনপির দিকে কেন? আমি এই কথাগুলি বলতে চাচ্ছিলাম, আগে কিছু বিষয় তো মানে পারসেপশন আছে, পারসেপশনটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যেমন ধরেন এই যে আলোচনা, দুজনের মধ্যে একটু আলোচনা, আমরা সুরটা একই আছে কিন্তু ডিফারেন্সটাও বোঝা যাচ্ছে। উনি আলোচনায় যখন এটা মহাজোটের কথা বলে আর কি, আমি তখন বলবো যে আসলে এই বিষয়গুলি নিয়ে যারা কাজ করছে আর কি, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বিষয় নিয়ে, ধর্মীয় সংখ্যালঘুদের বিষয় নিয়ে যারা কাজ করছে, ধরেন বাংলাদেশ পূজা উজ্জীবন পরিষদ কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এই জায়গাটাকে রেফারেন্স দিয়ে কথা বললে আগানোটা খুব সহজ হয়। এর বাইরে অনেকগুলি ছোট ছোট সংগঠন আছে, এই সংগঠনগুলি মানে কার হাতে তৈরি, কার পারপাস সাফ করে বিষয়গুলি তলিয়ে দেখার অবকাশ রাখে আর কি। এটা 3 জন বন্দি অবস্থায় চট্টগ্রাম কারাগারে আছে। এটা আলাল ভাই, আমরা রাজনীতি করার মানুষ আর কি, আমরা তো এটুকু বুঝি কে কোথায় আছে এটা বিষয় না, যে কোনো অবস্থানে থেকে কানেকশনগুলি তৈরি করে কাজও করা যায়। নিশ্চয়ই এরকম কোনো সূত্র আছে যার উপর ধরে নিয়ে আমরা কাজগুলি করছি। কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে আপনি যেখানে বলছিলেন নাকি যে ওনারা যেটা এনকোয়ারি কমিটি করছে, অবশ্যই তদন্ত করবে আগে, কিন্তু সাথে সাথে স্পটে ছুটে যাওয়া, পাশে গিয়ে দাঁড়ানো, কথাগুলি বলা, এগুলি পারসেপশনালি সবাই ধরেই নেই যে এটা বিএনপির দিক থেকে এই ইন্ধনটুকু আছে। কারণ আমরা যেভাবে পূজা মণ্ডপগুলি ঘুরি আর কি, আমার নেত্রী ধরেন এবারও পূজা মণ্ডপে গেছেন, ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, ভার্চুয়ালি গেছেন, সেখানে রামকৃষ্ণ মিশনের সবাই ছিল, বাংলাদেশ পূজা উজ্জীবন পরিষদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সবাই ছিলেন, সবার সাথে কথাবার্তা বলছে এবং স্পষ্টতই এই বিষয়গুলো নিয়ে ইন্ডিকেশনও দিয়েছে আর কি। কিন্তু অল্টারনেটিভলি বিএনপির পক্ষ থেকে কিন্তু সেই অর্থে যাওয়াটা হয় না, বিএনপির চেয়ারপারসন কখনোই যান না, সেটা না যেতে পারে, সেটা ওনার ব্যাপার। ফলে মানুষের এই যে ডিফারেন্সটুকু আর কি, যে আওয়ামী লীগ বিষয়টা এভাবে দেখতেছে, বিএনপি বিষয়টা এভাবে দেখতেছে, রাষ্ট্রধর্ম ইসলামটা করা, রাষ্ট্রধর্মের পক্ষে পদক্ষেপগুলি গ্রহণ করা, এটা নিঃসন্দেহে বিএনপির হাত ধরেই হয়েছে। জাতীয় পার্টি এটাকে আগায় নিয়ে গেছে, তারা এই জায়গাটাকে লালন পালনও করছে আর কি। আমরা এই আমাদের পোস্টারের উপরে আল্লাহ সর্বশক্তিমান লেখি না, এটা ঠিক না। আমরা এটা রাজনৈতিক বিবেচনা, আমরাও গবেষণা করে বলেছি না, এই জায়গাটা অধিকাংশ মানুষের অনুভূতির জায়গায় আল্লাহ সর্বশক্তিমান লেখে, নিচে আমরা এই জায়গাগুলি লেখে অগ্রসর হই। আমরা অবশ্যই এদেশের মানুষের ধর্মীয় চেতনার জায়গাটুকুকে বিবেচনায় রাখি। মানে এটাও বাংলাদেশের সম্ভব আর কি, যেটা অন্য কোনো সংগঠনের সম্ভব হয় না। মানে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার পরে আমি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়েছি।
এটা বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে থেকে হয় না। খুব স্বাভাবিকভাবেই মানে সেকুলার পলিটিক্সের পক্ষে ধর্মীয় সংখ্যালঘুদের একটা অবস্থান তৈরি হয়ে যায়। এই জায়গাটাকে ভাঙ্গার দায়িত্ব আলাল ভাইদা রাখে। আজকে ধরেন এই ইয়েতে পীরগঞ্জে আমার স্পিকার ওই জায়গায় এমপি ওই জায়গাটা যেভাবে ছুটে গেছেন, বা নোয়াখালীতে গেছে, ফেনীতে না, চৌমোহনীতে যেভাবে গেছে, কুমিল্লা যেভাবে বলেছেন, আমি কিন্তু আলাল ভাই আপনার সাথে ডিফার করছেন। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আওয়ামী লীগের নেতৃত্ব, মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবর্গ, প্রথমত দায়িত্বটা তাদের, ব্যর্থতার দায়িত্বটা তাকে নিয়ে পরে অগ্রসর হতে হবে, তারপর বিশ্লেষণটা করতে হবে কোথায় কার কতটুকু দায়িত্ব আছে। এতগুলি গোয়েন্দা সংস্থা কাজ করছে, কিন্তু ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হামলা করতে আসছে, ঢাকা শহরে লালবাগ থানা এলাকায়। এরা একটা জায়গায় সংগঠিত হয়েছে, 200, 250, 300 লোক সংগঠিত হয়ে মিছিল করে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত আসছে, ঢাকা মহানগরে। সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত, সেখানে ধরুন ঢাকেশ্বরী মন্দিরের যারা দায়িত্ব ছিল তারা দায়িত্বটুকু পালন করেছে, কিন্তু সংগঠিত হলো মিছিল করে জায়গাটুকুতে আসলে তাহলে বিভিন্ন ক্রিয়াশীল সংস্থাগুলি এই বিষয়টাকে জানার কথা ছিল না, জানা নাই। কেন জানা নাই? অ্যাড্রেস করতে হবে সব জায়গাগুলিতেই। আমি বলছি অবশ্যই নোয়াখালী অঞ্চল, চিটাগাং ডিভিশনটাই আমাদের পলিটিক্সের জন্য খুব সেন্সিটিভ জায়গা। সেই জায়গাটাতে আমারও দায়িত্ব আছে, সেখানে আলাল ভাইরাও যদি দায়িত্ব পালন না করে তাহলে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাটা বলা খুব কঠিন। ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, এই কথাটা খুব বলা কঠিন, কিন্তু এই কথাটাই বলতে হবে সবাইকে মিলে। তাহলেই যে সমস্ত ক্ষতগুলি আছে রাষ্ট্রধর্ম ইসলামের মধ্যে দিয়ে, বাবরি মসজিদ ভাঙার সময় থেকে বিভিন্ন সময়, আমি এগুলি মানে রিপিট করতে চাই না, সারা বাংলাদেশে যা যা করছে এবং সব কিছুই মানে বাংলাদেশের যে সন্ত্রাসের বিস্তার, অস্ত্র, গুলি, গ্রেনেড, বোমার যে বিস্তার, এই বিস্তারগুলিও তো রাষ্ট্রীয় ক্ষমতায় কারা ছিল, কারা কীভাবে প্যাট্রন করছে, এই জায়গাগুলিতে আসতে হবে, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। দীর্ঘদিনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই জায়গাটা দাঁড়াইছে। তবে আমরা এটা সমলে উৎপাদিত করতে চাই। জেনারেলদের ছত্র ছায়ায়, জেনারেলদের আদর সোহাগে বেড়ে ওঠা মৌলবাদী রাজনীতি, তার ভিত্তিটা অনেক গভীরে গেছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতায়। এটা সমলে উৎপাদিত করার মধ্য দিয়েই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দাঁড়াবে। সেটা কি সম্ভব? আসলে হয়েছে কি, ভাষণে কিংবা বক্তৃতায় যদি সব সমস্যার সমাধান হতো তাহলে 7ই মার্চের ভাষণের পর 8ই মার্চে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত 1971-এ। কারণ ওইরকম বজ্রকণ্ঠ, ওইরকম টাওয়ারিং পার্সোনালিটির নেতা আমরা তো আর পাই নাই, এটা তো সত্যি। তো ওইটা হয়তো তাহলে আর জনযুদ্ধের প্রয়োজনটা পড়তো না। এখানটায় বিষয়টা দাঁড়িয়েছে জনসম্পৃক্ততা, আমলা নির্ভরতা এত বেশি পরিমাণে বেড়েছে সরকারের মধ্যে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বাণিজ্যমন্ত্রী বলে যে আমি কি ব্যবসায়ী না মন্ত্রী, এটা আমার বুঝতে অনেক সময় লাগে আমি যখন মিটিংয়ে বসি। অর্থমন্ত্রী তিনিও ব্যবসায়ী, বাংলাদেশ ইতিহাসে এই প্রথম। বিশৃঙ্খলা নাই কোথায়? গণপরিবহনে বিশৃঙ্খলা, তারপরে ওনাদের এই যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদিন গোলাগুলি মারামারি হচ্ছে বিভিন্ন জায়গায়, 4 জন মারা গেছে একদিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সব ঘটনাগুলো কিন্তু একত্রিত হয়ে গুচ্ছ একটা প্যাকেজ আকারে এগুচ্ছে, আপনি দেখেন জিনিসটা খেয়াল করে। এবং এই আপনি যে প্রশ্নটা আমাকে এর আগের পর্বে করেছেন না, এইমাত্র আমি অনলাইনে দেখলাম যে সিলেটে আমাদের বিএনপি এবং ছাত্রদলের ছেলেরা এই পূজা মণ্ডপগুলো পরিদর্শনের জন্য, আজকে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শনের জন্য রওনা করেছিল। পুলিশ বেলা 1টার সময় তাদেরকে কথা বলছি, হ্যাঁ সেন্ট্রাল কমান্ডের কথা বলছি, যে একটা ভিজিবিলিটি না সেন্ট্রাল কমান্ড বললাম যে তারা পূজা মণ্ডপগুলো ঘুরেছে। এবং একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রধান নেতা যিনি, তিনি বাড়িত মানে ব্যারিয়ার দিয়ে তাকে রাখা হয়েছে বিভিন্ন কারণে, কথা বলারও কোনো সুযোগ নেই রাজনৈতিক বিষয়ে। আরেকজন 1000 মাইল দূরে। এরপরে আওয়ামী লীগ এবং বিএনপির যে গঠন প্রণালী বা নেতৃত্বের যে সংজ্ঞা এখন স্থির হয়ে রয়েছে, তাতে পরিবারের নির্ভরশীল কাউ ছাড়া 75 থেকে 81 পর্যন্ত আওয়ামী লীগের অবস্থা কী ছিল একবার স্মরণ করে দেখেন। যদি আজকের প্রধানমন্ত্রী এসে আওয়ামী লীগের নেতৃত্ব না নিতেন তাহলে আওয়ামী লীগ এতদিনে কতগুলো টুকরো হয়তো হয়ে যেত। তো বিএনপি তো এখন সেই অবস্থায় আছে, বিএনপি তো খণ্ড বিখণ্ড হয়নি এখন পর্যন্ত। এর মধ্যে ভুল ত্রুটি যে তো হয় না এমন কথা না, কিন্তু সেটা পূরণ করার জন্য বলেছি যে যেহেতু এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, আজকে অ্যামনেস্টি আমাদেরকে খবরদারিত্ব করছে, আজকে জাতিসংঘ ভাষণ দিচ্ছে, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে নিন্দা জানাচ্ছে এই ঘটনার উপরে। কারণটা কী? কারণটা ঠান্ডা মাথায় জাতীয় কনসেনসাসের ভিত্তিতে চিন্তা করা উচিত। সেই চিন্তা করতে হলে বিএনপিকে বাদ দিয়ে হবে না, আওয়ামী লীগকে বাদ দিয়েও হবে না, অন্য মৌলবাদী হিসেবে যারা চিহ্নিত তাদেরকে বাদ দেন, আপনি কোনো প্রয়োজন নেই।
কিন্তু তাদের সঙ্গে আপনাদের ভিজিবল অ্যালায়েন্স যে আছে না ও ভিজিবল অ্যালায়েন্স ওটা তো প্রায় মারা গেছে, আইসিইউতে কিনা কিংবা কোথাও ওটা দেখতে হলেও আবার বিদেশি এক্সপার্ট ডাক্তার নিয়ে আসতে হবে। আমার কথা হলো যে একজন আলেম, একজন মৌলানা বা ইসলাম ধর্মের উপরে একজন অভিজ্ঞ মানুষ, তিনি তার দ্বিতীয় কিংবা তৃতীয় স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, সেটা যদি আওয়ামী লীগের নেতারা এবং প্রশাসন গিয়ে তাৎক্ষণিক তাকে ধরে তার কাবিননামা চাইতে পারে, তাকে ধরে পুলিশে দিতে পারে, একবারে গ্রেফতার হয়ে সেখান থেকে তিনি আজকে প্রায় 9 মাস পর্যন্ত কারাগারে রয়েছেন। সংগঠিত হচ্ছে, আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ ওই যে মানে স্ত্রী নিয়ে ঘুরতে গেল, তারপরে আপনার এই যে মোহাম্মদপুরে জামিয়া ইসলামিয়া মাদ্রাসা একটা বড় প্রতিষ্ঠান অনেক আগে থেকে, সেইখানে সরকারের ছত্রছায়া, প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় এক গ্রুপ নামিয়ে দিয়ে আরেক গ্রুপকে উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মসজিদ মাদ্রাসাও দখল বেদখল হয় সরকারের ছত্রছায়ায়। তা সরকারের এইখানে সেটা পারল না কেন? কেন ইসের তো বলেছে, আপনারা দেখেন ওই যে ইসে কুমিল্লায় সেই উপজেলার যে আওয়ামী লীগ সভাপতি সে বলেছে, আজকে প্রথম আলোতে আছে, যে হ্যাঁ পুলিশ শৈথল্য দেখিয়েছে। অনেক আগে আমরা রিপোর্ট করেছি, কিন্তু পুলিশ এসেছে 2-2.5 ঘন্টা পরে। তো এইগুলো বাদ দিয়ে বিএনপিকে দোষারোপ কেন? বরং ওই বিএনপিকেও ডাকেন, অন্য যারা আছে তাদেরকেও ডাকেন, যারা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। আজকে জিএম কাদের সাহেব তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, তাকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে চেয়েছেন। এইগুলো হলো উস্কানির কাজ। আমরা তো উস্কানির কাজ করছি না। আমরা যে যাবো ভিজিল্যান্ট পর্যন্ত ওনারা রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, কাজে সেই অবস্থান থেকে তো তারা পদত্যাগ দাবি করতেই পারে। না তা তো ঠিকই, কিন্তু ওনারা তো এই দাদাদের ঘরের বারান্দায় আশ্রয় নেওয়া বিরোধী দল, আমরা তো বারান্দায় বিরোধী দল না। তারা কেন বিপরীত কথাবার্তা বলবে? একই সুরেই তো হবে, তা তো হচ্ছে না। এই জায়গাটা হচ্ছে সময়। অর্থাৎ আমার ব্যক্তিগত বিশ্বাস, দেখেন ফেইথ একটা সাংঘাতিক একটা কঠিন জিনিস যে কোনো মানুষের মনোজগতে। এই বিশ্বাসের উপরেই গরুর দুধের মতো জিনিস আমরা পানিতে ফেলে দিই, গঙ্গায় ফেলে দিই পবিত্রতার জন্য। আবার কেউ গরুর মূত্র পান করে, মুতও খায়, দুধ ফেলে দিয়ে মুত খায়, আছে না? কেউ বিশ্বাস করে যে না আমি নামাজ পড়ে বেরোবো। আমি বনানীতে যেখানে থাকি সেখানে প্রত্যেক মাগরিবের নামাজের সময় মসজিদে জামাতে আমরা ওই শাঁখের শব্দ শুনতে পাই, কাসর ঘন্টা শুনতে পাই। নোবডি বদার্স ফর দিস। যে মসজিদে আমরা নামাজ পড়ি তাকওয়া মসজিদ, ঠিক তার উল্টা দিকে মহা ধুমধামে গেট করে এই যে আপনার শারদীয় দুর্গোৎসব, কোনো সমস্যা হয় না, একদম গেটের ঠিক উল্টা দিকে। কেউ কিছু বলছে না, বহু বছর ধরে আমি ওখানে আছি। এইটাই তো বাংলাদেশ। তো এখানে কোন লোকেরা এটা করছে এবং এইটা একদম আপনার সেই রণিত প্রতিধ্বনিত হয়ে জাতিসংঘ পর্যন্ত পৌঁছে গেল। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট, ভারতের উগ্রবাদীরা বলছে যে বাংলাদেশ দখল করো। এইটা নিয়ে নিজেদের মধ্যে বিভাজনের কোনো চিন্তাই এই মুহূর্তে করা উচিত না। বিএনপি যদি ভুলও করে থাকে, সে ভুল আরও বাড়ুক, এটা আওয়ামী লীগ কেন চাবে দায়িত্বশীল দল হিসাবে? জনাব অসিফ কুমার উকিল, তো এখন আলাল ভাই যে প্রসঙ্গটি বলছেন যে এটা শুধুমাত্র এই দেশের পেটি পলিটিক্স বা আমাদের যে ট্রেডিশনাল যে পলিটিক্যাল কালচার, এটার বাইরেও আরও অনেক বিষয়ে উনি ইঙ্গিত করেছেন এবং ইন্টারন্যাশনাল ফোর্সেস তারা উদ্বেগ জানাচ্ছে। এটা কি একটা খুব সাধারণভাবে স্বাভাবিকভাবে সরকার দেখবে বা দেখছে, নাকি এটাকে আরেকটু গভীরভাবে বিচার বিশ্লেষণ করে পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে? যা ঘটেছে একেবারেই মানে সাধারণভাবে দেখলে এটা শেষ হবে না, সবকটা সিরিয়াসলি নিতে হবে এবং আন্তর্জাতিক দুনিয়ায় যে রিয়াকশনগুলি আছে অবশ্যই সবাইগুলো বিবেচনায় নিয়ে অগ্রসর হচ্ছে। এটা তো আমাদের জন্য খুব ভালো বিষয়টা তো তা নয়, আমাদের বিবেচনায় নিতে হবে। আমার সহ আলোচক আলাল ভাই একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা আঁকে আমার কাছে, আমি এই বিষয়টা নিয়ে নিজেও খুব ভিতরে যাওয়ার চেষ্টা করেছি আর কি। এটা কোনো মতে কাঙ্ক্ষিত নয়, সীমাবদ্ধতা ব্যর্থতা যাই বলে আছে আর কি। কিন্তু আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, এটা বিবেচনায় রাখবো আলোচনার জন্য আর কি। গত 1.5 বছরে আসলে সব কিছুই দেশে বন্ধ ছিল, বিয়ে শাদীর থেকে শুরু করে গান বাজনা, নাটক, সিনেমা, জন্মদিন সবই বন্ধ ছিল। এগুলি উন্মুক্ত হয়েছে। সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ গত 1.5 বছরে ঘরের টাকা ভাঙিয়ে খাইছে। চাকরি হারা মানুষগুলি হিসাব করে চলছে, 3 বেলার জায়গাতে 1 বেলা 2 বেলা ভাত খেয়ে চলছে আর কি। এখন সব কিছু উন্মুক্ত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলেছে, কর্মক্ষেত্রগুলি সবই উন্মুক্ত হয়েছে। মানুষ এই তার দৈনন্দিন কাজে কর্মে ফিরে গেছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তো ফিরে গেছে। ফলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জায়গাটার মধ্যে আসলে টান পড়েছে, চাহিদাটা হঠাৎ করে বেড়েছে।
এই জন্য এটা একটি কারণ, এবং এটা আমার ব্যক্তিগত মানে খুব মানে ভিতর থেকে দেখার চেষ্টা করেছি। আমরাও তো আমাদের কাঁধে তো পড়ে, আর টেলিভিশনগুলিতে এটা একটা শো আছে আর কি, দ্রব্যমূল্য, তো ফলে টেলিভিশন খুললে আমাদের চোখেও পড়ে। এটি একটি কারণ, অন্যান্য সীমাবদ্ধতা আছে, কিন্তু 7 দিন আগের অবস্থা আজকের অবস্থার মধ্যে পার্থক্য হচ্ছে, মানুষ একটু স্টেবল হচ্ছে। আমার মনে হয় যে এটা এই মাসের মধ্যে, অক্টোবর মাসের মধ্যে বিষয়টা সেটেল হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এটা কোনো মতে কাঙ্ক্ষিত নয়। তবে আমার কাছে আরেকটা বিষয় খুব মনে হয়েছে আর কি, আলাল ভাইয়ের কথার মধ্য দিয়ে, আসলে রাজনৈতিক কিছু সীমাবদ্ধতা, দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তো আছেই। সে জায়গায় দাঁড়িয়ে আজকে যখন বিএনপির যিনি প্রধান, উনি এমনি তো বয়সের ভারে নুজো, তারপরে মুক্ত থেকেও মুক্ত না, বন্দি জীবনযাপন করছেন। দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি উনি দেশের বাইরে। আমাদের দেশে যে তৃতীয় বিশ্বের রাজনীতিতে আবেগ অনুভূতির বাইরে কোনো কিছু না। ইন্দিরা গান্ধীর পরিবার বলি, ভুট্টো পরিবার বলি, আমাদের ওইখানে পরিবারগুলি আছে, এগুলির বাইরে কোনো কিছু না। এই সব কিছু নিয়েই আমাদের আবেগগুলি, অনুভূতিগুলি নিয়ে, ভালোবাসাগুলিকে নিয়ে আমাদের রাজনীতিটা করতে হয় আর কি আমাদের মতো দেশগুলিতে। এবং আবেগটা সাংঘাতিকভাবে কাজ করে। আবেগটা অনেক সময় মানে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করে, যা অনেক সময় ভুল পথেও তাড়িত করে আর কি। সেক্ষেত্রে বিএনপির এই সীমাবদ্ধতাটুকু আছে। এই সীমাবদ্ধতাটুকু বাংলাদেশের রাজনীতিতেও প্রভাব ফেলেছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যে বলে না যে একান্ত বিশ্বস্ত অনুগত বিরোধী দল, সেটা তো রাজনীতির এই জায়গাটুকু আছে নামারুল হাসান। তবে এটাও ঠিক, এই জাতীয় দুর্যোগে বিএনপি দাঁড়াবে সেটা প্রত্যাশিত। ইট ইজ বেটার দেন নেভার। এখনও এই জায়গাগুলি নিয়ে কথা বলতে পারবে। প্রতিবাদ বা প্রতিরোধ তো আসবেই, সব কিছু মিলেই তো আমাদের এগিয়ে যাওয়ার বিষয়ও। তাই বলে মানে এই দায়িত্বটা আনার কোনো পথ নেই। রাজনীতিবিদদের দায়িত্বটা নিয়ে যাবে, আমার দায়িত্বটা বেশি, মোয়াজ্জেম হোসেন আল্লাহর দায়িত্বটা কম, কিন্তু দায়িত্ব আছে। যারা দেশ পরিচালনা করেছে, দেশ পরিচালনা করতে চায়, সকলের দায়িত্ব আছে। দেশ সবার মহানবত নিয়ে সেই দায়িত্বটুকু নিয়ে মুখোমুখি দাঁড়ায় আগাতে হবে। সেই পার্সপেক্টিভ থেকে বিএনপি সমালোচনা করলে এখন ক্ষমতার বাইরে এত দীর্ঘদিন, তারপরেও একটা প্রধান বিরোধী দল হিসেবে গণ্য করা হয় জনগণের সমর্থনের দিক থেকে বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দিক থেকে। সে কারণেই বিএনপিকে নিয়ে আলোচনাও যথেষ্ট আছে, সমালোচনাও যথেষ্ট আছে। এখন যখন এই যে পাবলিক ইন্টারেস্ট যে ইস্যুসগুলো আছে, সেগুলোতে বিএনপিকে খুব ইফেক্টিভলি তাদের ভয়েস শোনা যায় না। মানে জনঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে তারা মাঠে নামে না, এই আলোচনাটা সবসময় আছে। আপনি দ্রব্যমূল্যের কথা বললেন, বিএনপি কি করছে? 3টে কর্মসূচি এখন পর্যন্ত আমরা করেছি কেন্দ্রীয়ভাবে দ্রব্যমূল্যের উপরে। একটা ডক্টর মোশাররফ হোসেন সাহেব ছিলেন, একটা মির্জা আলমগীর সাহেব ছিলেন, এবং আর একটা আমি, রিজভী, শামসুজ্জামান দুদু এরা ছিলাম। এবং রাজপথেই করেছে সেটা, কোনো সেমিনার হলে বা কোথাও না। কিন্তু আপনি জানেন যে কি বলে, স্বাধীন গণমাধ্যমের অক্সিজেন হাউস বলা হয় যে প্রেস ক্লাবে, সেখানেও যাতে আমরা কোনো অনুষ্ঠান করতে না পারি সেই ব্যবস্থা করেও সাংবাদিকদের একটি অংশকে দিয়ে প্রভাবিত করে সেই কাজটাও করা হয়েছে। তো এত ব্যারিয়ারের পরে বাস্তবতাটা তো তাই যে বিএনপি একটা ভালো সময়ে ক্ষমতায় থাকা অবস্থায় জন্ম নিয়েছে। বিএনপি তো আওয়ামী লীগের মতো পোর খেতে এত বছর হয়নি, আর বয়সেও তো তারা অনেক বড়। আমাদের অভিজ্ঞতায় অনেক ত্রুটি থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে কমান্ডার ইন চিফ এবং টোয়াইসি দুইজনই তো আমাদের কাছে নেই, যে সুযোগটা ওনাদের আছে। এটা হলো বাস্তবতা। নিজেদের ভেতরের ত্রুটির কথাগুলো আমি বলছি, যে সেই বাস্তবতাকে মেনেই আমাদের এগুনো উচিত। এবং আমি মনে করি যে সেই জায়গায় যে জিনিসটা মাথায় নেওয়া দরকার আমাদের, সেটা হচ্ছে যে পৃথিবীতে বহু রাষ্ট্রের জন্ম হয়েছে পার্শ্ববর্তী কোনো রাজার বা সম্রাটের ইচ্ছায়, বা কেউ গিয়ে আবিষ্কার করেছে একটা দ্বীপ, সেখানে হয়েছে। বাংলাদেশ কিন্তু ওইরকম রাষ্ট্র না। বাংলাদেশ কিন্তু জনযুদ্ধের মাধ্যমে, এবং সেই জনযুদ্ধ বলতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, সবাই ধর্মহীন মানুষ যারা, তারাও সেটার মধ্যে সম্পৃক্ত ছিলেন। সুতরাং এই রাষ্ট্রের জন্য যে জনযুদ্ধটা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে, সেই জনযুদ্ধটা আবার নতুন করে সংগঠিত করার সময় এসেছে। আমার কাছে লক্ষণটা খুব ভালো মনে হচ্ছে না। এই শারদীয় দুর্গোৎসব শুধু একটি ইস্যু মাত্র। আপনি দেখেন এই কয়েকদিন আগে সুদানে কয়েক হাজার মানুষ মিছিল করেছে। তারা কি চায় জানেন?
অদ্ভুত অদ্ভুত মানসিকতা। তারা সামরিক শাসকদেরকে বলছে সেনাবাহিনী তোমরা একটা ক্ষমতা দখল করো, অভ্যুত্থান দাবি করছে। হ্যাঁ, আবার হন্ডুরাস করে একটা দেশ আছে জানেন, হন্ডুরাসে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রায় মাঝে মাঝে বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টি, আজকে ঢাকায় যেভাবে হয়েছে সে, এবং সেই বৃষ্টির মধ্যে আকাশ থেকে মাছ পড়ে, ব্যাঙ পড়ে, স্কুডা পড়ে, বিভিন্ন রকমের সরীসৃপ পড়ে, অর্থাৎ তাপমাত্রা এত বেশি যে বৃষ্টির সাথে সাথে এইগুলো সেখানে পড়ে, তারাও ওখানে উঠে গেছে। সুতরাং কিছু আছে প্রাকৃতিক বিষয় আর কিছু আছে জ্ঞানগর্ভ বিষয়। এই আকল যদি ঠিক রেখে মনে করা যায় যে না, প্রথমে আমার দেশ, তারপরে আমার জাতীয় পতাকা, তারপরে আমার মানচিত্র, তারপরে আমার দল, এরপরে ব্যক্তি আমি, এই চিন্তাটা করার জন্য উপযুক্ত মানুষগুলোর একজন কিন্তু অনুপস্থিত, যিনি বেগম খালেদা জিয়া। আরেকজন উপস্থিত, তাকে অসহায় করে ফেলেছে তার পাশের অনেক অনেক লোকেরা, প্রশাসনের এক অংশ, তারপরে তার সঙ্গে থাকা ওই যে মহাজোট বা 14 দলীয় জোটের কেউ কেউ, তারাও তো সমালোচনাগুলো এখন যে করছেন সেগুলো তো পজিটিভ সমালোচনা না, এগুলো তো তারা ইনহাউসই করতে পারেন। ইনু সাহেবের বক্তব্যগুলো দেখেন, বলছে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, হ্যাঁ, তারপরে ইস্যুগুলো দেখেন, এবং ওনাদের মনোনয়নে শিবির মনোনয়ন পায়। সিলেটে আজকে 5 দিন ধরে ক্রমাগত ছাত্রলীগের কমিটি নিয়ে চলছে, মানে বিক্ষোভ চলছে, এবং তারা বলছে 1,20 লক্ষ টাকায় ছাত্রলীগ নিহত। এই যে আভ্যন্তরীণ সংঘর্ষ, শিবিরের লোকেরা মনোনয়ন পায়, জামাতের লোকেরা মনোনয়ন পায়, তারপরে ওই যে খুলনা যশোর অঞ্চলের যে ওই যে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের লোকেরা তারা মনোনয়ন পায়, তার মানে ঢুকে গেছে ভেতরে। এটাকে ফিল্টারাইজ করতে হবে আওয়ামী লীগের একই সঙ্গে, এবং সহযোগিতার হাত বাড়াতে হবে দেশপ্রেমিক শক্তিগুলোর সঙ্গে। তাহলে আমার মনে হয় ক্রাইসিসটা যেখানে আছে এখানেই কবর দেওয়া সম্ভব হবে। অসীম কুমার উনি এটা গ্র্যাভিটিটাকে অনেক বেশি মানে কি বলে যে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলছেন যে না, এটা গ্রেটার ইউনিটির দরকার, এটা একটা কি বলবো যে ক্রাইসিস, যেটা রিকগনাইজ করার দরকার। সরকার কি এইভাবে চিন্তা করছে কিনা, নাকি ওই রাজনীতির বিষয়গুলো চলে আসবে, সামনে নির্বাচন, বিএনপিকে আরেকটু করা, এই কোন বিষয়গুলোকে বেশি প্রায়োরিটাইজ করা? মানে এই আলোচনার কোনো বিকল্প নাই। এই যে ঐক্যর ব্যাপারে একটা কথা আমরা ছাত্ররা যদি বলতাম, ইউনিটি গ্রেটার ইউনিটি, মানে হলো সাকসেস গ্রেটার সাকসেস। যে কোনো ইউনিটি খুব ভালো ফলাফল দেয়। এই সমস্ত বিষয়গুলি নিয়ে তো বিতর্কের কোনো অবকাশ নেই, এটি মীমাংসিত বিষয়। আমরা আগাতে পারছি না কেন, সেখানে যেটা মনে হয় বাস্তব অবস্থার আলোকে সমস্যাটাকে চিহ্নিত করে সমাধান করে আমাদেরকে আগাতে হবে। বাস্তব বর্তমান ক্ষেত্রে যে সমস্যা সেটা মিলে আগাতে হবে, আমরা নিঃসন্দেহে মনে করি আগাইতে হবে, এটার কোনো বিকল্প নাই। এখানে ব্লেম গেম করার সুযোগ নাই, বা এই এদিক সেদিক আরে ঢুকে পড়তেছে। আমরা কিন্তু এই জিনিসগুলি যেটা মোয়াজ্জেম হোসেন আলাল বলছিলেন যে এই সিলেটের সমস্যা বা অন্য আরেকটা জায়গার সমস্যা, এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি বলে মিডিয়াতে এসেছে বলেই কথাগুলি বলা যাচ্ছে, অর্থাৎ আমরা এটাকে অ্যাড্রেস করছি। আমরা কোনো অর্থে আমরা বলছি, মানে আমরা বক্তৃতা দিয়েও বলছি যে জায়গা নেই ছোট্ট সেতরে আমার এই সোনার ধারে যেতেছে ভরি। আমার যথেষ্ট লোকজন আছে একেবারে ব্লাড গ্রুপ সিলেক্ট না করিয়া কাউকে দলের জায়গা দেবেন না, প্রশ্রয় দেবেন না। আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, যেগুলো ঢুকতেছে নিন্দনীয়, আমরা এটা চেষ্টা করছি বন্ধ করতে, যখনই নোটিশে আসছে তখন বাইর করে দিচ্ছি। কিন্তু এটা ঠিক নেতৃত্বের পর্যায়ে না। ধরেন এটা 81 সদস্যের একটা কমিটি, সেই কমিটিতে 2টা মেম্বার হিসেবে ঢুকেছে একে। এটা অনেক সময় এই আপনার না তো ক্লাস অর্গানাইজেশন না থাকার কারণে, মাল্টিক্লাস অর্গানাইজেশন, বিএনপি এবং আমাদের সবারই মাল্টিক্লাস অর্গানাইজেশন ফাঁক পুকুরিতে ঢুকে পড়ে একে। কিন্তু নোটিশে আমরা এটা চেষ্টা করছি, এবং সামনের দিনগুলিতে এই ব্যাপারে অনেক বেশি সতর্ক পদক্ষেপ আমরা নিচ্ছি। ধন্যবাদ। আজকে আর সময় নেই। জনাব অসীম কুমার উকিল এবং জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এবং যে বিষয়টি নিয়ে আলাপ করলাম, আমরা শান্তিপূর্ণ একটি দেশ চাই, সবার সুন্দর সহাবস্থান চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, ধর্মীয় যে সৌহার্দ্য সেটি আমরা চাই, এবং তার ভিত্তিতেই এই সমাজ এগিয়ে যাবে, এই দেশ এগিয়ে যাবে, এবং রাজনৈতিক কর্মকাণ্ড এগোতে থাকবে সামনের দিনে। সেই আশাবাদ রেখে আজকে অনুষ্ঠান শেষ করছি। আর আজকে স্বাস্থ্যের ডিজি বলেছেন যে মৃত্যু না থাকলেও শনাক্ত বাড়ছে এবং ঝুঁকি আছে সামনে। স্বাস্থ্য সুরক্ষা বিধি যেগুলো আছে সেগুলো আপনারা সবাই মেনে চলুন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে।